আজ তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা নেব। উত্তর দিতে পারলে বুঝবো মাইনে দিয়ে আমি ঠিকঠাক লোকজনই পুষছি, আর না পারলে বুঝবো কতগুলো আহাম্মককে প্রতিপালন করে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, প্রশ্ন করুন। কেউ না পারলেও আমি জানি যে আমি ঠিক পারবো। সকলে তাহলে শোনো, তোমাদের প্রত্যেককে 1 টাকা করে দেওয়া হবে, আর সেই 1 টাকায় এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে একটা ঘরকে ভরিয়ে তোলা যায়। এ আবার কিরকম বদখচ প্রশ্ন? হ্যাঁ, মাত্র 1 টাকা দিয়ে জিনিস কিনে ঘর ভরিয়ে তুলতে হবে? না মহারাজ, ও আমি পারবো না। তুমি যে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম। মাথায় তো তোমার ঘিলু বলে কিছু নেই, পুরোটাই গোবর, তাও আবার পচা। আগে আমার জ্ঞান সবটাই পুঁথি নিয়ে। তাই বুদ্ধির উত্তর দিতে তুমি পারবে না, এটাই আশা করেছিলাম। যাই হোক, জনে জনে আর পারবো না করতে হবে না, যে পারবে সেই বলো। তাহলে আমি বলি মহারাজ। তুমি তো বলবেই, তুমি হলে আমার মন্ত্রী, কত বুদ্ধি তোমার। বলো বলো, কি বলবি? মহারাজ, 1 টাকা দিয়ে ধুলো কিনবো, বুঝলেন কি না? 1 টাকায় বস্তা বস্তা ধুলো হবে, আর সেই ধুলো ঘরের মধ্যে ছড়িয়ে দিলেই ঘর ভর্তি। কি মহারাজ, ঠিক বলেছি কি না? আমার মাথায় কত বুদ্ধি। ওটা বুদ্ধি নয়, ওটা হলো দুর্বুদ্ধি। যেটা তোমার মাথায় বেশ ভালোই আছে। এই আহাম্মক, ধুলো দিয়ে ঘর ভরিয়ে দিলে সেটা কি আর ঘর থাকবে? সেটা তো তখন আস্তাকুড় হয়ে যাবে। না মানে থাক, আর কাঁদুনি গাইতে হবে না। ছি 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 ছি। এই তুমি হলে আমার মন্ত্রী? আমার ভাবতেই লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা আকাট কিনা আমার মন্ত্রী। গোপাল, এবার তুমি বল। আগে মহারাজ, 1 টাকা দিয়ে আমি একটা বড় দেখে মাটির প্রদীপ, তেল আর পলতে কিনে আনবো। তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলেই প্রদীপের আলোয় সারা ঘর ভরে যাবে। এই না হলে গোপাল। জয় গোপালের জয়, জয় গোপালের বুদ্ধির জয়। শেখো শেখো মন্ত্রী, শেখো, এখনো সময় আছে। পারলে ছুতো এ নাতায় গোপালের সমালোচনা না করে ওর কাছ থেকে শেখো। না হলে যতই চেষ্টা করো না কেন, সারা জীবন বুদ্ধির খেলায় তোমায় গোপালের কাছে হেরেই যেতে হবে। কিন্তু তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তবে একটা কথা আজ কান খুলে শুনে নাও, গোপাল যদি আমার সম্পদ হয়, তাহলে তুমি হলে আমার চলমান আপদ। যাও যাও, দূর হয়ে যাও, তোমার মুখ আর দেখতে চাই না আমি। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? তাড়িয়ে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু কি করব বলো? বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও কেমন একটা মায়া পড়ে যায়। তাড়িয়ে দেব বললেই তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই থাকো, তবে ওপরওয়ালা যে মাথাটা তোমায় দিয়েছেন তার মধ্যে দুর্বুদ্ধির বদলে একটু সুবুদ্ধি ভরে রাখার চেষ্টা করো। যাও, আজকের মতো রাজসভা শেষ। গোপাল গোপাল গোপাল, গোপাল যেন ভগবান, আর আমাকে কি না কুকুর বেড়ালের সাথে তুলনা করা। দূর দূর, জীবনে ঘেন্না ধরে গেল। পুটিন মা, বলি ও পুটিন মা, পুটিন মা। উমা, দিদি, কি সৌভাগ্য আমার! আমার বাড়িতে দিদির পায়ের ধুলো পড়লো। এসো এসো, ভেতরে এসো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। খুব ভালো করেছো দিদি। এসো এসো, ঘরে এসো। আরে কি হলো কি? রাজসভা থেকে ফিরে কখন থেকে দুটো ভাতের জন্য বসে আছি। বলি, ভাত দেবে নাকি? দিচ্ছি দিচ্ছি। আমার তো আর 10টা হাত নেই যে বলা মাত্র ভাতের থালা সামনে চলে আসবে। এটা কি হয়েছে? এটা কি ডাল না নুন ছাড়া ফ্যান? আর এটা কি তরকারি না গরুর জাবনা? অমন করে চেঁচাচ্ছ কেন?
না চেঁচাবে না, জঘন্য রান্নার জন্যে না চেঁচিয়ে তোমায় মাথায় তুলে নাচবে। কেউ বলেনি আমার মাথায় তুলে নাচতে। দেখো, মুখে মুখে তর্ক করো না, আমার মন মেজাজ কিন্তু ভালো নেই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই মহারাজের কাছে ধ্যাতানি খেয়ে এসেছো আর রান্নার ছুতোয় ঝাল ঝাড়ছো আমার উপর। তবে একটা কথা আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণে অকারণে আমার উপর মেজাজ দেখালে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কি করবে? তুমি কি করবে? কি করব? বেশি তেজ দেখালে না জম্মের মতো বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। কি? এত বড় কথা! এত বছর বিয়ে হয়ে যাবার পরেও উঠতে বসতে বাপের বাড়িতে বসিয়ে আসার ভয় দেখানো? ঠিক আছে, তোমায় আর কষ্ট করে বসিয়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কত যাবে আমার জানা আছে। বলি, এমন সুখ আর পাবে কোথায়? তোমার সুখ নিয়ে তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তবে আর কখনো যদি ফিরে আসো না তাহলে মুখের ওপর দরজা বন্ধ করে দেব। তোমার মতো লোকের সংসার করতে না আর জীবনেও ফিরে আসবো না, জীবনেও না। আর একটু বসলে হতো না দিদি? না রে ভাই, তোমার দাদার আবার রাজসভা থেকে ফিরে আসার সময় হলো, জানোই তো ওকে। ফিরে এসে আমায় দেখতে না পেলে আবার হই চই বাঁধিয়ে দেবে গো। তাহলে কথা দিয়ে যাও, আরেকদিন আসবে। আসবো আসবো, আরেকদিন ঠিক আসবো খন। এতদিন সংসার করার এই পুরস্কার, একটু স্নেহ ভালোবাসা তো নেই, উল্টে উঠতে বসতে দাঁত খিঁচুনি আর গঞ্জনা। দূর দূর দূর, জীবনটা কয়লা হয়ে গেল। আরে মন্ত্রীমশাইয়ের বউ না? কি ব্যাপার দিদি, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ? ঠিক আছে, না বলতে চাইলে বলো না। না না, বলবো না কেন, আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ? ও মা, সে তো খুব ভালো কথা গো। তা পায়ে হেঁটে কেন? গরুর গাড়ি কিংবা পালকি কই? আমার এই যাওয়াটা আনন্দের যাওয়া নয় গো গোপালবু, ভাবতে পারো আমি চিরকালের মতো চলে যাচ্ছি। উমা, সে কি অলক্ষণে কথা? কেন? দিন রাত শুধু খিটখিট আর গঞ্জনা, আর সহ্য করতে না পেরে তুমি আবার এসব কথা কাউকে বলো না যেন। না না, কাক পক্ষীতেও জানতে পারবে না। ওই দেখেছো, রাজসভা থেকে ফিরে এসে কেমন নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। ওহ, যেমন খাওয়া তেমন ঘুম। এই ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। এই, কি হলো কি? হ্যাঁ, ঠেলা মারছো কেন? কথা আছে। কি কথা? মন্ত্রীমশাইয়ের বউ আজ গৃহত্যাগ করেছে। হ্যাঁ, দেহত্যাগ করছে? সে কি, কখন, কি করে? আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কি কানের মাথাও খেয়ে ফেলেছ নাকি? দেহত্যাগ আবার বললাম কখন? বললাম গৃহত্যাগ, গৃহত্যাগ। ও তাই বলো। তাই সংবাদটা কোথা থেকে পেলে? আরে পুঁটিদের বাড়ি গেছিলাম না, আসার পথে মন্ত্রীর বউয়ের সাথে দেখা। পায়ে হেঁটে বাপের বাড়ি যাচ্ছে গো। জিজ্ঞেস করতে বললো মন্ত্রী মশাইয়ের খিটখিট আর গঞ্জনার জন্য চিরকালের মতো চলে যাচ্ছে। বুঝতে পেরেছি, মন্ত্রীর আজ মাথা গরম, তাই হয়তো যত মেজাজ সব বউয়ের উপর দেখিয়েছে। মেজাজ গরমের কারণ কি শুনি? সে আর বলো না, মহারাজ যে আজ আচ্ছা করে করকে দিয়েছেন ওকে। যাকে যাক, এসব কথা আবার পাঁচ কান করো না জানো। না না, পাঁচ কান করতে যাব কেন? শুধু তোমাকেই যা বলার বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যাও দেখি, গিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে 4টি মুড়ি মেখে আনো তো দেখি, বড্ড খিদে পেয়েছে বুঝলে। ওহ, খিদের চোটে পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি অবধি হজম হয়ে গেল মনে হচ্ছে।
সেই কখন ভাত চাপিয়ে এসেছি, যাই দেখি ফুটলো কিনা। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, গেল 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 রে, সব পুড়ে গেল। কি পুড়ে গেল রে ঘটা? গিয়ে দেখলেই তো হয়। কি পুড়ে গেল মন্ত্রীমশাই? ভাত। তা আপনি হঠাৎ ভাত রাঁধতে গেলেন কেন? গিন্নিমা কোথায়? বাপের বাড়ি। কবে ফিরবেন? মনে হয় আর ফিরবে না, কারণ তেজ দেখিয়ে চলে গেছে। তবে আমিও আর যেচে ওকে ফিরিয়ে আনতে যাব না, তাতে যা হবার তা হবে। কিন্তু তাহলে আপনার রান্না বান্না করে দেবে কে? সেটাই একটা বড় সমস্যা। আমি যে ঘর কন্যার কাজ কিছুই জানি না। ভাতগুলো কিভাবে পুড়ে গেছে দেখ। তাহলে কি খাবেন? ওই মুড়ি টুড়ি চিবিয়ে থাকতে হবে। মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, একটু উঁকি মেরে দেখে আসতে হচ্ছে মন্ত্রী একা একা কি করছে। আমি বলি কি, গিন্নিমা যদি সত্যি সত্যি ফিরে না আসেন তাহলে আপনি একটা বিয়ে করে ফেলুন। বিয়ে এই বয়সে কে দেবে আমায় মেয়ে? কি যে বলেন না, আপনাকে কে মেয়ে দিতে চাইবে না? আরে আপনি হচ্ছেন মন্ত্রী, একবার হ্যাঁ বলেই দেখুন না, মেয়ের বাবারা সব আপনার দোরগোড়ায় হতে দিয়ে পড়ে থাকবে। বলছিস? বলছি মানে একেবারে কাজে করে দেখিয়ে দিতে পারি। তাহলে দেখ একটা মেয়ে, একবার যদি বিয়েটা করে ফেলতে পারি না, তাহলে আচ্ছা করে তোদের গিন্নিমার মুখে ধামা ঘষে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, দু একদিনের মধ্যেই আপনাকে মেয়ে দেখাতে নিয়ে যাব। হ্যাঁ রে, দেখতে বেশি মানে সুন্দরী হবে তো? একেবারে ডানা কাটা পলি। আহা, তোরা কি ভালো রে, ওপরওয়ালা যেন ঠিক সময়ে তোদের পাঠিয়ে দিলেন। তাহলে এই সব যুক্তি হচ্ছে, একটা বউ যেতে না যেতেই আরেকটা বিয়ে করার মতলব। ঠিক আছে মন্ত্রী, তোমার দ্বিতীয়বার বিয়ে আমি দেব। আমার কি সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে পছন্দ করতে এসেছেন। তাড়াতাড়ি মেয়েকে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনতে বলছি। কি গো, আরে শুনছো? আরে খুকিকে নিয়ে এসো। তা কেমন দেখলেন আমার মেয়েকে? দেখলাম আবার কোথায়? এমন মাথা হেঁট করে বসে থাকলে কি আর মুখ দেখা যায়? না না, এই তো মুখ তুলছে। মা, খুকি, আরে মুখটা একটু তোল মা। আরে আরে লজ্জার কি আছে? আজ বাদে কাল ইনিই তো তোর প্রতি দেবতা হবেন। বটা, আগে এই তোর ডানা কাটা পড়ি। সবই তো ঠিকই আছে, শুধু ওই চোখের মনি দুটো ছাড়া আর কি। তবে তবে ভাত রাঁধতে পারে খুব ভালো। হ্যাঁ, নিকুচি করেছে তোদের রান্নার। মস্করা হচ্ছে, আমার সঙ্গে মস্করা হচ্ছে। আজ তোদের মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। ও গোপাল দাদা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আরে আরে কি হয়েছে সেটা না বললে বাঁচাবো কি করে? আমার সঙ্গে প্রবঞ্চনা, ডানা কাটা পরীর নাম করে তেরা মেয়ে দেখানো। পাত্র হিসেবে আমি কি এতটাই খারাপ? টেরা মেয়ে পাত্র? কি হয়েছে মন্ত্রী মশাই, কারো বিয়ে নাকি? সেটা তোমার না জানলেও চলবে। ঠিক আছে, পরে বুঝে নেব তোদের।
বটা কি হয়েছে কি? হ্যাঁ কেন কেন তুমি জানো না? কই না তো। মন্ত্রীগিন্নি তো মন্ত্রী মশাইকে ত্যাগ দিয়ে চলে গেছে। রান্না বান্নার কেউ নেই দেখে আমরা একটা সম্বন্ধ করেছিলাম। তা মেয়ের সবই ভালো, শুধু একটু টেরা। এই যা, এই তাতেই মন্ত্রী মশাই আমাদের ওই মারতে তাড়া করলেন, বলো দেখি। ও বুঝতে পেরেছি। ঠিক আছে তোরা যা, তবে বেশ কিছুদিন আর মন্ত্রীমশাইয়ের ধারে কাছে যাস না, যা রেগে আছে। ওহ, কি পোড়া কপাল আমার! আমি এ রাজ্যের মন্ত্রী, ঘরে সোনাদানা টাকা পয়সা কোনোটারই অভাব নেই, তবুও বিকিরির মতো মুড়ি চিবোতে হচ্ছে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই! উফ, ঠিক এই সময় টেকোটা আবার এলো কেন? ভেতরে এসো। এগুলো দিতে এলাম, মানে আমার গিন্নি আপনার জন্য এগুলো পাঠিয়েছে। কি আছে ওতে? ওই সামান্য কিছু খাবার দাবার, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছের কালিয়া, পুঁটি মাছের টক। আমার জন্যে? কই দেখি দেখি। উই বাবা, কত খাবার! রান্না ভালো হয়েছে মন্ত্রীমশাই? ভালো, ভালো ভালো, খুব ভালো, যাকে বলে একেবারে বিশ্বের ভালো। আমার গিন্নি বলেছে যতদিন না আপনার বিয়ে হচ্ছে ততদিন এরকম খাবার আপনার জন্য পাঠিয়ে দেবে। সেটি আর হচ্ছে না। ভালো খাবার মুখে যেতেই মন্ত্রীর মনের দরজা মনে হচ্ছে খুলে যাচ্ছে। কেন হচ্ছে না? পাত্র হিসেবে আপনি কম কিসের? আসলে আমার বয়স এই তো বটা ঘটা পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল। ওরে বাবা, কি বলবো, সে কি টেরা! মন্ত্রী মশাই, আপনি হয়তো চিরকাল আমাকে শত্রু ভেবে এসেছেন, কিন্তু আমি বরাবরই আপনার বন্ধু। তাই আদেশ দিলে আপনার জন্য একটা পাত্রী দেখি। আছে নাকি তেমন কোনো পাত্রী? আছে মানে বুঝলেন, একটু বয়স হয়েছে বটে, তবে যেমন কাজে কর্মে তেমনি দেখতে শুনতে আপনার সঙ্গে যা মানাবে না, যাকে বলে রাজজটক। তাহলে পাত্রীর বাবার সঙ্গে কথা বলো। আগে আগে বাবা মা কেউ তো নেই, যা করার তা আমাকেই করতে হবে। এবার বলুন আপনি রাজি কিনা? এতদিন পরেও সে যখন ফিরে এলো না, তখন এ বিয়েতে আমি রাজি। তবে পরশু দিনেই খুব ভালো লগ্ন আছে, তাহলে 4 হাত এক করে দিই। আমি তাহলে আসি। ওরে বাবা, মেয়ের বিয়ে দেওয়া বলে কথা, আমার এখন কত কাজ। কি বলছো কি গোপাল? আগামীকাল মন্ত্রীর দ্বিতীয়বার বিয়ে, আর এই বিয়ের ঘটক হলে কিনা তুমি? শুধু ঘটকই নই মহারাজ, সেই সাথে কন্যাপক্ষ বটে, আর বিয়েটাও হচ্ছে আমার বাড়িতে। না না গোপাল, না, এ তুমি মোটেই ভালো কাজ করনি। কোথায় বুদ্ধি খাটিয়ে মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মধ্যে মিলমিশ করিয়ে দেবে, তা না করে ওদের সম্পর্কটা চিরকালের মতো ভেঙে দিলে। এখন সেই মেয়েটার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? না না, এ বিয়েতে আমি যেতেই পারবো না। রানীমা, আপনি তো আমাকে সন্তানের মতো দেখেন, যদি দেখে থাকেন তাহলে একবার অবশ্যই আসুন এই বিয়েতে। দেখবেন আপনার গোপাল এমন কিছু করবে না যাতে আপনার কষ্ট হয়। কি জানি বাবা, কি যে করতে চাইছো তুমি? তোমাকে বোঝা আমার কম নয়, তবে নিমন্ত্রণ যখন করতে এসেছো তখন আমরা দুজনেই ঠিক সময় পৌঁছে যাব। আর তো সময় নেই, এবার কন্যাকে আনা হোক। শুভ দৃষ্টির সময় সমাগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনছি, শুধু মহারাজ এসে গেলেই। আমরা এসে গেছি গোপাল। তাহলে শুরু হোক শুভ দৃষ্টি। পাত্রীকে নিয়ে এসো। চলুন মন্ত্রী মশাই, শুভ দৃষ্টি করবেন, চলুন। দেখবেন পাত্রীকে দেখলেই একেবারে গলে যাবেন।
এ কি এ তো আপনার বিয়ে করা সহধর্মিনী সামান্য কটা দিন অতি সামান্য কারণে ছাড়াছাড়ি হয়েছিল, আমি আবার নতুন করে জোড়া লাগিয়ে দিলাম। কি রানীমা, আপনার মুখ রাখতে পেরেছি তো? ধন্য গোপাল, সত্যি তুমি ধন্য। ছাদনার তলা যখন হয়েইছে তাহলে এবার মালা বদল আর মন্ত্রপাঠ হয়ে যাক। মালা বদল হবে বই কি, তবে ওই যদিদং হৃদয়ং না বলে নতুন মন্ত্র পাঠ হয়ে যাবে, আর সে মন্ত্র পাঠ করাবো আমি। বলুন মন্ত্রীমশাই, কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। আরে চুপ করে আছেন কেন? বলুন বলুন। কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। এবার আপনি বলুন মা লক্ষ্মী, বলুন রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। ব্যাস, এবার সকলের সামনে বলুন আপনারা খুশি কি না? আমরা খুব খুশি। খুব। আপনারা সকলে খুশি তো? আমরা সকলে সকলে খুশি, সকলে। কিন্তু আমি যে খুশি নই। কেন কেন খুশি নও কেন? এমন চমৎকার সন্ধে, এমন সুন্দর পুনর্বিবাহ, অথচ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসলে আমি যে কিপটে। থুড়ি থুড়ি থুড়ি, ভুল বলে ফেলেছি। আসলে আমি না খুব গরিব। তোমার কোনো দুঃখই আজ আর রাখবো না আমি। ভোলা ময়নাকে খবর দাও, সকলের পেট পুরে মিষ্টিমুখ করার ব্যবস্থা করো। এই না হলে মহারাজ, আর একেই বুঝি বলে মধুরেন সমাপয়েত। এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত। সবাই যখন গরমের মধ্যে রাজসভায় আসছে, তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ? আপনি গোপালকে কিছু না বলে বলে মাথায় তুলেছেন। এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালটা দিনের পর দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে। শুধু কুঁড়ে নয় মহারাজ, গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে। গোপাল ভাবে ও একাই বুদ্ধিমান, বাকিরা এক একটা আস্ত গুরু। সে কি, বাকিদের মধ্যে যে আমিও পড়ি? না 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 না, এবার গোপালকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে দেখছি। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো। গোপাল খালি ঘুমোয় আর করে না কোনো কাজ, তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? কিছু না কিছু না, তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না? হ্যাঁ মহারাজ, চাইছিলাম। বেশ, আমি তোমাদের সবাইকে 7 দিনের জন্য গরমের ছুটি দেব, আর সঙ্গে দেব 5 মোহর করে পুরস্কার। মহারাজের কথা শুনে আমার চোখ করে ছল ছল। মেঘ না চাইতেই পেলাম আমরা জল। না 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 না, এত সহজে মেঘ জল কিছুই দেব না। ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব তোমাদের, সেই কাজটা যে করতে হবে। যে কাজটা করতে পারবে তাকে আমি ছুটি আর মোহর দুটোই দেব, আর যে পারবে না তাকে আমি সারা দিন রাজসভায় বসিয়ে কাজ করাবো, বাড়ি যেতে দেব না। বলো বলো, রাজি তোমরা? কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ? বেশি কিছু না, তোমাদের শুধু গোপালের ঘরে চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, গোপালের বড্ড দিমাগ। এবার আমি গোপালকে আচ্ছা করে শায়েস্তা করব। আরে বলো বলো, তোমরা রাজি কিনা বলো? আমরা রাজি মহারাজ। বেশ বেশ, আগামীকাল রাজসভায় আমি তোমাদের বলে দেব কি চুরি করতে হবে আর কখন চুরি করতে হবে। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। আজকের মতো রাজসভা এখানেই শেষ। প্রহরী প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও। গোপালকে গিয়ে বলে এসো, আগামীকালও ও যদি রাজসভা কামাই করে তাহলে যেন আর কোনোদিনও নিজের মুখ আমাকে না দেখায়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দূর, এই সূর্যটা তো বড্ড বেয়াদব।
এটা শান্তিতে ঘুমোতে দেয় না। তা অতই যখন সমস্যা, তখন সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো ঝামেলা মিটে যায়। হ্যাঁ, এই খামোকা সকাল সকাল আমার মাথাটা গরম করিয়ে দিও না তো গিন্নি। সকাল আবার কাল হবে গো। বলি তুমি রোজ রোজ ভর দুপুরে ঘুম থেকে ওঠো, তোমার লজ্জা করে? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো গিন্নি, বুদ্ধিমান মানুষেরা বেলা করেই ঘুম থেকে ওঠে। তাতে কি লাভ হয় জানো? কি লাভ হয় গো? সকালের খাবারের খরচাটা বেঁচে যায়, বুঝলে? ও মা, কত বুদ্ধি তোমার! দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? এখন আবার কে এলো? ও গোপাল দাদা, বলো। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকালও যদি তুমি ওই রাজসভা কামাই করো তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না। সর্বনাশ! মহারাজ খুব রেগে আছেন গোপাল দাদা তোমার উপর। আমি চলি, কাল সময় মতন রাজসভায় চলে এসো, কেমন? বাপরে! বলি সকাল হয়ে গেছে গো। আজ রাজসভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন, মনে আছে? তাই তো। এখনই চললে কোথায়? হ্যাঁ, স্নান খাওয়া করে তারপর যেও। স্নান তো করিয়ে দিলে গিন্নি, খাবারটা এবার বেড়ে দাও তাড়াতাড়ি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। 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 দেখুন মহারাজ, একবার তাকিয়ে দেখুন, আজ গোপাল সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি ব্যাপার গোপাল, এতদিন ছিলে কোথায়? আর বলবেন না মহারাজ, গরমের চোটে বাড়ি থেকে দু পা এগোলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতাম। উঠে এতটা পথ হেঁটে রাজসভায় আসতে আসতে সন্ধে হয়ে যেত বলে আর রাজসভায় আসা হতো না। বাহ বাহ বাহ, বেশ ভালোই গল্প ফেঁদেছো দেখছি গোপাল। গল্প নয় মহারাজ, সত্যি। থাক থাক, আমি আজ তোমায় ডেকেছি একটা বিশেষ কারণে। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। হ্যাঁ গোপাল, গরমের ছুটি। আমি জানি তুমি একদম গরম সহ্য করতে পারো না, তাই তো আমি শুধুমাত্র তোমাকেই গরমের ছুটি দিলাম। আর এই নাও তোমার পুরস্কার। এটা কি মহারাজ? এটা হলো ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। 1 হাঁড়ি রসগোল্লা আমি শুধু তোমাকেই দিলাম। আগে এত কিছু শুধু আমার জন্য? শুধু তোমার জন্য গোপাল, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেলে হবে না, খেতে হবে রাত্রে। হ্যাঁ, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাত্রে পছন্দের খাবার খেয়ে ঘুমোলে ঘুম নাকি খুব ভালো হয়, আর ঘুম ভালো হলে সকালে ঘুমও ভাঙে তাড়াতাড়ি। তাই এই 7 দিন আমি তোমাকে রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেব, আর তোমাকে সেটা রাতে খেয়ে ঘুমোতে হবে। কি বুঝলে তো গোপাল? বুঝেছি মহারাজ। এতে তোমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেসটাও তৈরি হবে, আর তার ফলে তুমি সময় মতো রাজসভাতেও আসতে পারবে। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আজ রাতে এই রসগোল্লা আর রুটি, আহা, জমে পুরো দই। নাও নাও নাও, এখন তুমি যাও তো গোপাল, যাও। আগামীকাল এক ফাঁকে এসে আবার মিষ্টি নিয়ে যাও। আজ আমার ভাগ্য খুলে গেছে। এটা কি হলো মহারাজ? আপনি গোপালকে 7 দিনের গরমের ছুটি আর সঙ্গে 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেন? হ্যাঁ, এবারই তো জমবে খেলা। শোনো সেনাপতি, আজ রাতে তোমাকে গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্র,
গোপালের পছন্দের খাবার গোপালের মুখের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু খেতে দেব না। চিন্তা করবেন না মহারাজ, আমি আজ রাতে যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত একেবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসতে পারলে তুমি পাবে 7 দিনের ছুটি, আর সঙ্গে পাবে 5 মোহর। আহা, ভোলা ময়দার দোকানের রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ রাতে রসগোল্লাগুলো যাবে আমার পেটে। আহা, ভাবতেই কত ভালো লাগছে, খেলে না জানি কত ভালোই না লাগবে। ও গোপাল দাদু, রসগোল্লার হাড়ি নিয়ে চললে কোথায় গো? কোথায় আবার যাব, বাড়ি যাচ্ছি। বললেই হলো বাড়ি যাচ্ছি। আমাদের রসগোল্লা খাওয়াবে না বুঝি? না, দিনের বেলায় রসগোল্লা খাওয়া যাবে না, মহারাজের হুকুম। তোরা এক কাজ কর বুঝলি, রাতে আমার বাড়িতে চলে আয়। আজ আমরা একসঙ্গে রাতের খাবার খাবো। গিন্নির হাতের গরম গরম রুটি আর ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। কি মজা, কি মজা, আজ খাবো রসগোল্লা। দেখেছিস দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে। ও গিন্নি, আরে কখন খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও, সবে তো সন্ধে হয়েছে, আগে রাত হোক। দূর দূর, সময় কিছুতেই কাটতে চাইছে না তো। আমরা এসে গেছি গোপাল দাদু। ওই তো আমার নাতি নাতনিরাও এসে গেছে। গিন্নি, ও গিন্নি। বলি আমাকে রুটি কটা তো করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রুটি কটা শেষ করে খেতে দিয়ে দাও। আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। উমা, এ কি? কি হলো গিন্নি? রসগোল্লার হাঁড়িখানা গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। সে কি? এই নিন মহারাজ। সাবাস সাবাস সেনাপতি, আমি জানতাম তুমি পারবে। এই নাও 5 মোহর, আর আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। ধন্যবাদ মহারাজ। হাড়িটা বাইরে বার করা যাবে না, গোপালের চোখ একেবারে শকুনের মতো। তার চেয়ে বরং দূর দূর, ঘরের ভিতর থেকে চুরি, তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি। না না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। যাই, একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ বলেছিলেন রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেবেন। আরে গোপালজি, এসো এসো এসো। তা কাল কেমন খেলে আগে সেটা বলো। আগে বেড়ালের ভাগ্যে শিকে ছেড়েনি মহারাজ। আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, তোমার বাড়ি থেকে চুরি? ছি 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 ছি, না না না, এ মোটেই ভালো কথা নয়। আর কি করব বলুন মহারাজ, ভাগ্যে না থাকলে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে আজ আর 1 হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। প্রহরী, প্রহরী, এই নাও। আমার শর্তটা মনে আছে তো গোপাল? এটা কিন্তু তোমাকে রাতের বেলায় খেতে হবে। মনে আছে মহারাজ। আজও তোমার ভাগ্যে রসগোল্লা লেখা নেই গোপাল। মহারাজ, আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। বেশ বেশ, তাই যেও, তাই যেও। আজ দেখব এই রসগোল্লাগুলো আমার পেটে না গিয়ে কোথায় যায়।
কি গোপাল তো হাঁড়িটা সঙ্গে করে নিয়ে বসে আছে। এবার কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বাইরে একটা আওয়াজ হলো মনে হলো। এই কে রে? কে? কি রসগোল্লার হাঁড়ি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে। এটা কি মহারাজের কোনো চাল? দাঁড়াও, কাল রাজবাড়িতে গিয়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। গোপালজি, এসো এসো এসো। সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ। কেন, কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে? হ্যাঁ? মহারাজ কি করে জানলেন? তার মানে যেটা আন্দাজ করেছিলাম সেটাই কি? ছি ছি গোপাল, চোর এসে তোমার বাড়ি থেকে রোজ রোজ রসগোল্লা চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি কিছুই করতে পারছো না। ছি ছি ছি। প্রহরী, প্রহরী, এই না এই না। আর এবার থেকে চোখ কান একটু খোলা রেখো। দিন দিন তুমি বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছ গোপাল। আগে মহারাজ। পণ্ডিত, আজ তোমাকে যেতে হবে গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। আচ্ছা মহারাজ। আর আমাকে রসগোল্লার হাঁড়িখানা এনে দিতে পারলে কি পুরস্কার পাবে মনে আছে তো? আছে মহারাজ, 7 দিনের ছুটি আর 5 মোহর। এই ব্যাপার। এই সব বুদ্ধি তাহলে মহারাজের? না না, সবাই 5 মোহর করে পাচ্ছে যখন, তখন আমাকে 50 মোহর পেয়ে দেখাতে হবে, সঙ্গে 1 মাসের ছুটি। দেখুন মহারাজ, এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ। যান যান, রসগোল্লার হাঁড়ি চুরি করে নিয়ে যান। এবার আমি চালবো আমার মক্ষম চালটা, আর সেটা চালবো কাল সকালেই। না, আর দেরি করলে চলবে না। মহারাজ, আজ তো আমার পালা। হ্যাঁ মন্ত্রী, আমার সব সভাসদরা গোপালের বাড়ি থেকে রসগোল্লার হাঁড়ি চুরি করে আনতে সক্ষম হয়েছে। আমি জানি তুমিও পারবে। নিশ্চয় পারবো মহারাজ। বেশ বেশ বেশ, এখন তাহলে তুমি যাও, যখন তখন গোপাল এসে পড়তে পারে। আচ্ছা মহারাজ। এসো গোপাল এসো। তা কাল রাতে বুঝি চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। যা, তোমার তো দেখছি ভাগ্যটাই খারাপ গোপাল। এদিকে যে তোমার 7 দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে। আগে তা তো হবেই মহারাজ, তবে এই 7 দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। তাই নাকি? আর এদিকে যে চোর রোজ এসে তোমার বাড়ি থেকে রসগোল্লা চুরি করে নিয়ে গেল, তার বেলা? আগে সব হয়েছে মহারাজ আমার বিশ্রাম নেওয়ার কারণে। আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম, বুঝলেন, কিন্তু ইচ্ছে করেই ধরিনি। আমার কাছে চোর ধরাটা নস্যি ঝাড়ার মতো কাজ। কি এত বড় কথা? তুমি নিজেকে কি মনে করো শুনি? আগে আমার নাম গোপাল ভাঁড়, আমার এই নামটাই যথেষ্ট। ওরে বাবা, গোপালের দিমাগ যে একচুলো কমেনি দেখছি। শোনো গোপাল, আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম। কালকের মধ্যেই তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে, তাও আবার উপযুক্ত প্রমাণ সহ। আর যদি ধরতে পারি তাহলে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব।
বেশ, আমার চাই 50 মোহর আর 1 মাসের ছুটি। বেশ, তাই হবে। প্রহরী, এই না, এই না। রোজ রোজ কি হচ্ছে বলো তো? মহারাজ রোজ তোমাকে 1 হাঁড়ি করে রসগোল্লা দিচ্ছেন আর রোজ রাতে সেটা চুরি হয়ে যাচ্ছে। আছে গিন্নি, আছে। এর পেছনে অনেক বড় খেলা আছে। খেলা? কি খেলা গো? চোর ধরা খেলা। আর আজ সেই খেলায় গোপাল জিতে মহারাজের কাছ থেকে 50 মোহর আর 1 মাসের ছুটি নিয়ে আসবে পুরস্কার হিসেবে। ও মা, 50 মোহর! হ্যাঁ গিন্নি, এবার এই হাঁড়িটা যত্ন করে তুলে রেখে দাও। আমি বাজারে গিয়ে প্রতিশোধ নেওয়ার মোক্ষম ওষুধখানা নিয়ে আসি। এটা হলো প্রতিশোধ, আর এবার চাই প্রমাণ। এবার জমবে খেলা। মহারাজ, বাহ বাহ, তুমিও জিতে গেলে মন্ত্রী। সাবাস। কই দাও, দাও, দাও। এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে। এটা ধরে চলতে চলতে আমি ঠিক চোরের কাছে, মানে রাজবাড়িতে পৌঁছে যাব। মহারাজ, এবার আমার মোহরটা। এই নাও মন্ত্রী, ধরো তোমার 5 মোহর আর সঙ্গে তোমার 7 দিনের ছুটি। আমার 50 মোহর আর 1 মাসের ছুটিটাও একেবারে দিয়ে দিন মহারাজ। হে কি গোপাল, তুমি? আগে আমি চোর ধরেছি মহারাজ। কে চোর? কেন মহারাজ, আপনি? এই সব তো আপনার বুদ্ধিতেই হয়েছে। কি যাতা বলছো গোপাল? আমার কাছে প্রমাণ আছে মহারাজ। আমি আজ মিষ্টির হাঁড়ির নিচে ছোট্ট একটা ফুটো করে রেখেছিলাম। মন্ত্রীমশাই যখন রসগোল্লার হাঁড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন, তখন রাস্তা দিয়ে মিষ্টির রস পড়তে পড়তে এসেছে। এই দেখুন মহারাজ, সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে। বাহ 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 বাহ। 1 2 3 4 5 6 7 মোট 7টা রসগোল্লার হাঁড়ি। হ্যাঁ, তার মানে তুমি জানতে আমি আর চুরি করব? গোপাল সব জানে। কি প্রমাণ আছে যে আমি চুরি করিয়েছি? আর সেই রসগোল্লাগুলোই বা গেল কোথায়? রসগোল্লাগুলো কোথায় গেল জানি না, তবে যার পেটেই যাবে জানিয়ে যাবে, কারণ আমি রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ। ওরে বাবা রে! কি হলো মহারাজ, পেটে মোচড় দিচ্ছে বুঝি? সামনে থেকে সরে যাও গোপাল, আমাকে যেতে দাও। ওরে বাবা! আগে 50 মোহর বার করুন, তারপর এই নাও, এই নাও। 50 নয়, 100 মোহর নাও। এবার পথ ছাড়ো, পথ উড়িয়ে বাবা। বলেছিলাম না, গোপালের পেছনে লাগতে যাবেন না। এবার বুঝুন কাণ্ড। মহারাজ, কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ? ওরে বাবা রে! 7 দিনের জমানো সব মিষ্টি একেবারে বার করে ছাড়লে তুমি।
এই বেটা, সঙ্গে যা আছে তা দিয়ে যা। কেন দেবো কেন? ওরে আমরা যে ডাকাত, তাই ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুরসুর করে চলে যাবি। না হলে এক কোপে করে কেটে নেব তোর মাথা। ওরে বাবা রে, এ কি সর্বনেশে কাণ্ড রে! হ্যাঁ, সেই জঙ্গলে ডাকাত! ওরে বাবা, আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে। এ কি ঘোর দুর্দিন এলো রে বাবা! আগে ছিল না, এখন এসেছি। দে সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড়। এই নাও, এই নাও, সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম। এবার আমায় যেতে দাও। রে, এত সহজে কি যেতে দেওয়া যায়? আগে তোর পুঁটলি গুলো একটু হাঁটকে পাটকে দেখি। এই বেনারসি, দেখে নে। না রে আনারসি, রোজকার কিছু নেই। যা ভাগ যা। মাত্র 2 টাকা রোজগার হলো রে বেনারসি, খাটুনি বৃথা। ধৈর্য ধর আনারসি, দেখিস ঠিক শাসালো কেউ আসবেই। চল গাছে উঠে বসে থাকি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ একটা বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি। কদিন বাদে নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন। এ আর নতুন কথা কি মহারাজ, উনি তো মাঝে মধ্যেই আসেন, কয়েকদিন থাকেন, ভালো মন্দ খান, ছুতোয় নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন, আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান। না গোপাল, তার এবারের আশা কিন্তু সেরকমের আশা নয়। এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে। আইন শৃঙ্খলা? তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ। সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে। সেনাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন? মহারাজ। এই কে হে তুমি? দেখছো রাজসভায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে। কোথাকার আহম্মুক তুমি? আগে বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি। শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি। মন্ত্রী, তুমি ওকে বলতে দাও। হ্যাঁ বলো তুমি বলো তো। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে, আজ সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম। সঙ্গে 2 টাকা ছিল। হঠাৎ 2 ডাকাত এসে আমায় চেপে ধরলো। ওদের হাতে আবার তলোয়ার। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই 2 টাকা ওরা কেড়ে নিল মহারাজ। সেনাপতি, এ কি শুনছি? মন্ত্রী, এই গরিব মানুষটাকে 2 টাকা দিয়ে দাও। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো, রাজসভা শেষ হলে টাকা পাবে। মহারাজের জয় হোক। বুঝলে সেনাপতি, আজই সৈন্য সামন্ত নিয়ে তুমি জঙ্গলে ঢুকে ডাকাত 2টোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে। মনে রেখো, কদিন বাদেই কিন্তু নবাব বাহাদুর আসছেন। তার আগেই এই ডাকাতদের ধরা চাই। আর হ্যাঁ, দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে। যথাজ্ঞা মহারাজ। সভা আজকের মতো শেষ হলো। আচ্ছা, কি গেরো বলো তো সেনাপতি? জঙ্গলের মধ্যে ডেরা বাঁধতে ডাকাতরা সময় পেল না। এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই? ভয় কেন পাবো? আমরা তো আর তোমার মতো ভীতু নই। কি বলো সেনাপতি? একেবারে ঠিক। জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কান ধরে হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, ওদের হাতে কিন্তু তলোয়ার আছে, দেখবেন আপনাদের কান যেন আবার কাটা না যায়। মস্করা হচ্ছে? আমাদের সাথে মস্করা হচ্ছে? দাঁড়া বেটা পেট মোটা, তোকে দেখাচ্ছি। তাহলে মন্ত্রী মশাই, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি। হ্যাঁ, কি বলেন? দূর, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কি হবে? হ্যাঁ শোনো, আমি আর তুমি যথেষ্ট। মানে বুঝলে না? না। এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন। শোনো, আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাত মাকাত কেউ নেই। তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো, আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার। তখন আমাদের কত নাম হবে বলো তো? কিন্তু
কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন। বলেছেন না? ঠিক আছে, ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না, তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব। দারুণ হবে তাই না? সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা। তবে তাই তো বলছি সেনাপতি, সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে, তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে। বলা যায় না, খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কারও দিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি কেন? চলুন চলুন, কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়ি। দুই বীর ডাকাত ধরতে গেল। নিজেদের মধ্যে কি কথা বলছিল এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না, তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্যও নিল না। ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো? আনারসি হুমনা হুমনা করতে করতে মনে হচ্ছে পালকি আসছে। পালকি মানে বেশ শাঁসালো শিকার। চল চল, গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি, তারপরে কাছে এলেই খোলা তলোয়ার হাতে কোপ মারতে হবে। চল চল চল। ঠিক বলেছিস। ওরে বাবা, ডাকাত! দেখ আনারসি দেখ, আমাদের ভয়ে বেটার ছেলে কেমন ঠক ঠক করে কাঁপছে দেখ। এই বেটা, পালকির ভেতরে কে আছে রে? আমার বউ 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 বউ? বিয়ে করে ফিরছিস? নতুন বউয়ের গায়ে গয়না গাটি আছে। মানে খুবই সামান্য, আসলে খুব গরিব, খুব গরিবের মেয়ে। ডাক বউকে পালকির বাইরে ডাক। এই শুনছো? পালকির বাইরে এসো, ডাকাত কাকু এসছে। হ্যাঁ রে আনারসি, গায়ে তো গয়নাগাটি বলতে কিছুই নেই রে। তাই তো দেখছি, গলায় একটা সুতোর মতো লিকপিকে হার আর কানে দুটো মাখড়ি, দুটো হাতি তো খালি, না আছে পালা না আছে চুড়ি। কপাল খারাপ। যাকগে যাক, যা পাওয়া গেছে নিয়ে নে। এই মেয়ে, গলার হার আর মাকড়ি খুলে দে। কিরে, কথা কানে গেল না? শিগগিরই দিয়ে এখান থেকে পালা, না হলে কিন্তু তলোয়ারের এক কোপে। দিয়ে দাও বউ, দিয়ে দাও, দিয়ে দাও। পালিয়েছে, আমাদের ভয়ে পালিয়েছে। চল আবার গাছে উঠে বসে থাকি। শুনো সেনাপতি, বেশি ভেতরে যাবার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। ডাকাত! ডাকাত! জঙ্গলে ডাকাত পড়েছে, ডাকাত! ও মন্ত্রী মশাই, এরা কারা? ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হয়েছে কি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। ছেলে দিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম, জঙ্গলে ডাকাত পড়েছে। আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমাদের ছেলে বউ তো ডাকাতদের খপ্পরে পড়েছে। কপাল গুনে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন। ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, শিগগির চলুন, শিগগির চলুন। আমাদের ছেলে বউকে বাঁচান। এ কি গ্যারাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, তাহলে ওই লোকটা যা বলেছিল তা সত্যি? হ্যাঁ, ও সেনাপতি, এরা কি বলছে?
হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো তো নিশ্চয়ই, তবে তার আগে আমাদের তো সৈন্য ডেকে আনতে হবে। আহা, আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, ওদের হাতে ইয়া বড় বড় তলোয়ার। কি সেনাপতি, কি করবে? এক্ষুনি যান, গিয়ে ডাকাত ধরুন, না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো যে আপনাদের জানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি। ওরে বাবা, এ কি গেরো, সবকিছু আপনার জন্য হয়েছে। তখন পই পই করে বললাম সৈন্য নিয়ে চলুন, সৈন্য নিয়ে চলুন, তা না। বুঝলি আনারসি, এই কৃষ্ণনগরের জঙ্গলে ঠিক যেন জমলো না। ঠিক বলেছিস, প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি, আর যাও বা জুটলো তাও সবাই গরিব। একজনের ট্যাঁকে মাত্র 2 টাকা, আর এই তো দেখলি বর কনের ছিঁড়ি, কনের গলায় সুতোর মতো সোনার হার, আর কানে টিকটিক একটা মাকড়ি। বেঁচে আর ক টাকায় হবে বলতো? অথচ এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে কোথায় আর যাবো বল? পলাশিতে ডাকাতি করতে গিয়ে নবাবের সৈন্যের হাতে যা আমার খেয়েছিলাম। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এখনো ভালো করে গায়ের ব্যথাও মরেনি। হ্যাঁ গো সেনাপতি, ডাকাতগুলোকে সামলাতে পারবে তো? আমি একা সামলাবো কেন? সঙ্গে আপনি আছেন কি করতে? এই দেখো, রেগে যাচ্ছ কেন? একটু বুঝে দেখো, আমি হলাম মন্ত্রী, তাই আমার কাজ হলো মাথার, তলোয়ারের নয়। তুমি হলে সেনাপতি, তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি দক্ষ, তাই না? আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না। ডাকাত দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকেও লড়তে হবে, না হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো। হ্যাঁ, এই বেশি মহারাজ দেখিও না তো, মনে রাখবে আমি মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে বড়। আরে রাখুন তো আপনার পদ। মুখ সামলে কথা বলবে সেনাপতি। আপনি সামলান আপনার মুখ। আপনি আপনি তুমি আপনাকে আমি তুমি এই জঙ্গলের মধ্যে কারা চেঁচামেচি করছে বলতো? চল গাছ থেকে নেমে দেখে আসি। মুখ সামলে কথা বলবে সেনাপতি। দিন দিন তোমার খুব সাহস বেড়ে গেছে, তাই না? মুখে মুখে তর্ক করো। বেশ করেছি, দেখে মনে হচ্ছে শাঁসালো শিকার। নে তোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে বস। সামলে কথা বলবে সেনাপতি। আরে ওরে বাবা, সামনে যে ডাকাত! ও সেনাপতি, আনারসি, তুই সুটকোটাকে ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি মুটকোটার ব্যবস্থা করছি। মুটকোটা পালিয়ে গেছে। তাহলে আমাকেও পালিয়ে যেতে দে, তোদের দুটো পায়ে পড়ি। চপ, 1000 টাকা না পেলে কিছুতেই ছাড়বো না। ওরে বাবা, 1000 টাকা তো নেই রে। তাহলে তোর ধর থেকে মুন্ডুটা ঘেঁচাং থু করে দেব। কি হয়েছে মহারাজ, হঠাৎ ডেকে পাঠালেন কেন? জানো তো গোপাল, সঙ্গে করে কোনো সৈন্য না নিয়ে মন্ত্রী আর সেনাপতি জঙ্গলে ডাকাত ধরতে গেছে, কিন্তু এখনো তো ফিরলো না। এত চিন্তা হচ্ছে না, তাই তোমাকে ডেকে পাঠালাম। দুজনে যখন গেছে তখন নিশ্চয়ই ডাকাত ধরে নিয়ে আসবে। ওই তো সেনাপতি এসে গেছে। সেনাপতি, ডাকাত কই? ডাকাত ধরতে পারেনি মহারাজ। উফ, কি বলবো, কি ভয়ানক ডাকাত, বন করে তলোয়ার প্রায়। আর আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি? ছি 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 ছি। বলতে লজ্জা করলো না? বলি, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে কে বারণ করেছিল? ওই যে মন্ত্রী মশাই। তা সে হতচ্ছাড়া কোথায়? জানি না তো মহারাজ। অকম্মার ঢেকি, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। হাই গোপাল, এখন কি হবে বলো তো? চিন্তা করবেন না, আমি না হয় ডাকাত ধরতে যাব। তুমি ডাকাত ধরে আনবে? বাঁচালে গোপাল। এই তাহলে এক কাজ করো, অনেক সৈন্য আর অস্ত্র নিয়ে যাও। সৈন্যও লাগবে না, অস্ত্রেরও প্রয়োজন নেই। সৈন্য অস্ত্র এসব না নিয়ে কি দিয়ে তুমি ডাকাত ধরবে বলো তো? কেন, মাথার ভেতর যে বস্তুটি আছে, মানে মগজাস্ত্র দিয়ে আপনি শুধু ঢাড়া পিটিয়ে ঘোষণা করে দিন
যে ডাকাত ধরতে পারবে তাকে আপনি 1000 সোনার মোহর পুরস্কার দেবেন, আর ঢেঁড়াওয়ালা যেন জঙ্গলের ভেতর গিয়েও ঢেঁড়া পিটিয়ে আসে। ও ঠিক আছে, আমি এক্ষুনি ঢেঁড়া দেবার ব্যবস্থা করছি। আরে সুটকোটাকে ভালো করে বেঁধে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বেঁধে রেখেছি। জানিস সুটকোটা বলছিল ও নাকি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। হ্যাঁ রে, মহারাজ কৃষ্ণচন্দ্র যদি সৈন্য সামন্ত নিয়ে আমাদের ধরতে আসে কি হবে বলতো? না না, মন্ত্রী নয় বল, রোগা প্যাকেটির মতো চেহারা নাকি মন্ত্রী। তখন না হয় পগার পার হয়ে যাব, এখন তো চুপচাপ বসে থাক। শোনো শোনো শোনো, যে ডাকাত ধরে দিতে পারবে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 1000 সোনার মোহর পুরস্কার দেবেন। কি রে আনারসি, কি বুঝলি? রাজা কৃষ্ণচন্দ্র আমাদের ধরতে আসছে ভাইরে, আমাদের এখান থেকে পালাতে হবে। তোর মুন্ডু হবে, মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র খুব দুর্বল রাজা, আমাদের ধরার মুরুদ তার নেই, তাই ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। বেনারসি রে, তোর কি বুদ্ধি? তাই কোনো শিকারের আশায় চুপচাপ বসে থাক, আর তেমন কোনো সন্ডা গন্ডা কাউকে দেখলেই না হয় গা ঢাকা দেবো। ঠিক বলেছিস। বেনারসি রে, একটা মোটকুর শিকার আসছে রে। চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেটাকে ধরি। কে ভাই তোমরা? হঠাৎ হারে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? ওরে কি বোকা রে, কি বোকা! আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা। কি বোকা! ওরে আমরা ডাকাত রে, ডাকাত। দে, প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে দে। তা ভাই, আমার সঙ্গে তো তেমন কিছু নেই, ট্যাকে মাত্র 5টা টাকা পড়ে আছে। দে, তাই দে। যা, এবার দূর হয়ে যা। তা না হয় যাচ্ছি, কিন্তু ভাই আচ্ছা, ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের? ভালো না, ভালো না, এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেড়েছি, রোজগার পাতি তেমন কিছুই হয়নি। আচ্ছা, যদি ধরো 500 সোনার মোহর পাও তাহলে কেমন হয়? 500 সোনার মোহর? কে দেবে, কে দেবে? না, এই পথে আস্তে আস্তে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনে এলাম। হ্যাঁ, আমরাও শুনেছি। শোনো শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর পেলাম। কি বললে? আমাদের ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর হাতাবি, আর আমরা তোকে ছেড়ে দেবো? ঘর থেকে তোর মুন্ডুটা না ঘ্যাচাং ফু করে দেবো। চটছো কেন? ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে একটা গড়াপেটা ব্যাপার হবে। কদিন হাজতে থেকে তারপরও ছাড়া পেয়ে যাবে, আর আমি তখন ওই 1000 মোহর থেকে 500 মোহর তোমাদের দিয়ে দেব। 500 মোহর আমাদের দিয়ে দিবি? একবার ভেবে দেখো, 500 মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। এই মটকু, কথার খেলাপ হবে না তো? খেলাপ হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে, মানে ওই ঘেচাং ফু। হ্যাঁ রে আনারসি, কি করবি? নে ভাই নে, রাজি হয়ে যা। দেখ, এতদিন ডাকাতি করেও আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই। হ্যাঁ রে মটকু, কতদিন আমাদের হাজতে থাকতে হবে? আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র 1 মাস হাজতবাস। তবে হ্যাঁ, হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি। ওই মাছ, মাংস, কোপ্তা, কাবাব, কালিয়া। কি ভালো ভালো খাবার! ঠিক আছে, আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম। তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি।
মহারাজ এনেছি। ও, এরাই তাহলে সেই ডাকাত। প্রহরী, এক্ষুনি এদের গ্রেপ্তার করে হাজতে ভরে দাও। থাক থাক বেটারা সারা জীবন হাজতের অন্ধকারে। সেটা কি করে হবে? মোটকু তো বলেছে মাত্র 1 মাস হাজত বাস। আর আর সেখানে ভালো ভালো খাওয়া। হ্যাঁ, ভালো খাওয়া তো বটেই। সকালে আচ্ছা ডান্ডা, আর রাতে মার খেয়ে ঠান্ডা। তার মানে? ওরে বোকা ডাকাত, তোদের ধরার জন্যে ওটা ছিল আমার চাল। হ্যাঁ নয় হ্যাঁ। এবার বলতো, আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস? না বললে কিন্তু খাওয়া বন্ধ। বলছি মিথ্যে কথায় ভুলিয়ে আমাদের অনেক সর্বনাশ তো করেছিস। এরপর আর খাওয়া বন্ধ করে দিস না ভাই। তাহলে বল। জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি। লক্ষ্মীরা, এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো। চল 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 চল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে। সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ। কই গো, বলি কোথায় গেলে? একটু আগেই দেখে গেলাম আমার মানুষটা খাটের ওপর বসে আছে। বলি আমায় খাবার আনতে বলে কোথায় চলে গেলে শুনি? কোথাও যাইনি গো গিন্নি, আমি ঘরেই আছি। বলি খাটের নিচে ঢুকে বসে আছো কেন শুনি? আর বলো না, ট্যাগ থেকে পয়সা বার করতে গিয়ে পয়সাটা মাটিতে পড়ে খাটের নিচে গড়িয়ে ঢুকে গেল। আমার ট্যাগের শেষ পয়সা ছিল গো ওটা। সর্বনাশ! এবার কি হবে? আজ তবে বাজার হবে কি করে শুনি? সেটাই তো ভাবছি গিন্নি, খাটের নিচে কত ময়লা, তার উপর বাতিল জিনিসপত্রে ঠাসা। দূর দূর, পয়সাটা আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বারবার বলেছি টাকা পয়সা একটু সাবধানে রেখো। একেই আমাদের নুন আনতে পান্তা পুরোয়, তার উপর বাবু ট্যাকের পয়সা হারিয়ে বসে আছে। দূর! সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এবার কি হবে? পেয়েছি। গিন্নির জন্য উপহার কিনে নিয়ে এসে গিন্নির হাতে তুলে দিলেই গিন্নির রাগ একেবারে গলে জল হয়ে যাবে। তখন আমাকে আর নিজে হাতে জল গড়িয়েও খেতে হবে না। কিন্তু আমার ট্যাগ যে পুরো খালি, গিন্নির জন্য উপহার কিনবো কেমন করে? হ্যাঁ, মহারাজ তো আছেন। ওরে বাবারে, আজ সূর্য কোন দিকে উঠলো মহারাজ? কেন হঠাৎ এই প্রশ্ন কেন মন্ত্রী? দেখছেন না মহারাজ, গোপাল আজ সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? গিন্নি বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আগে ঠিকই ধরেছেন মহারাজ, তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ। যদি কিছু পয়সা হবে না। ঠিক শুনেছ তুমি, আমি তোমাকে একটা পয়সাও দেব না। তুমি শুধু পয়সার লোভেই রাজসভায় আসো গোপাল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কে বলেছে? কে বলেছে মহারাজ আমি শুধু পয়সার লোভে রাজসভায় আসি? আমি হলাম গোপাল ভাঁড়। আমি কতবার আমার বুদ্ধির জোরে এই রাজ্যটাকে বাঁচিয়েছি, সেসব কথা কি আপনি ভুলে গেলেন মহারাজ? ভুলে আমি যাইনি গোপাল, আমার সব মনে আছে। কিন্তু আমি যে তোমাকে এমনি একটা পয়সাও দেব না। দেওয়ার আগে একবার তোমাকে বাজিয়ে দেখে নেব তোমার বুদ্ধির ধার আগের মতোই আছে কিনা। মহারাজ, আমি বলি কি, আপনি গোপালকে এবার রাজসভা থেকে বহিষ্কার করে দিন। গোপালকে বসিয়ে আর কতদিন বেতন দেবেন? ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। গোপালের বুদ্ধির জোর আর আগের মতন নেই। আগে গোপাল নিজের বুদ্ধির জোরে সব নতুন কাজ করত, আর এখন? আগে এটা আপনার ভুল ধারণা মহারাজ। গোপালের বুদ্ধি সেই আগের মতোই আছে। আর গোপাল ভাঁড়ের নিজস্বতা হলো গোপাল নিজের বুদ্ধিতে চলে, কাউকে অনুকরণ করে না। উল্টে সবাই গোপালকে অনুকরণ করে মহারাজ। তাই না? গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। আচ্ছা বেশ,
তুমি যদি তোমার এই কথার প্রমাণ আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে এই মাসেই দ্বিগুণ বেতন দেব। আর গোপাল যদি নিজের কথায় প্রমাণ দিতে না পারে তাহলে গোপালের আগামী 5 মাসের বেতন কেটে নেওয়া হবে। কি গোপাল, রাজি তো? একটা অন্যরকম গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। মহারাজ কি জেনে বুঝে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন? বলো গোপাল, বলো। আমি রাজি মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। বেশ, তাহলে একদিন আমি আর তুমি পাশের রাজ্যের জঙ্গলে ভ্রমণে যাব এবং যাব খালি হাতে। তোমাকে আমার সঙ্গে গোটা একদিন কাটাতে হবে। আমি সারাদিন যে যে কাজ করব তোমাকে তার উল্টোটা করতে হবে। আমাকে কিন্তু অনুকরণ করলে চলবে না। বেশ, তাহলেই আমি জিতে যাব। না না না, তাহলে তো টক্কর সমান সমান হবে। জিততে হলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা আমি অনুকরণ করব। তুমি যে কাজটা করবে সেটা আমাকে অনুকরণ করাতে পারলেই তুমি জিতে যাবে গোপাল। কারণ একটু আগেই তুমি বলেছো গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। তবে আর দেরি কেন, আজই চলুন না মহারাজ, আমিও যাব আপনাদের সঙ্গে। একজন নিরপেক্ষ মানুষ তো লাগবেই বিচার করার জন্য। বেশ, তবে আজকেই চলো। সেনাপতি, এক্ষুনি ঘোড়া বার করো। আমরা সবার প্রথমে নদীর ধারে যাব। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ যখন ঘোড়ায় চেপে যাবেন তখন আমি পায়ে হেঁটে যাব, না হলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। আমি চললাম মহারাজ, নদীর ধারে পৌঁছে আপনার সঙ্গে দেখা হবে। এবার দেখব গোপাল তোমার বুদ্ধির দৌড় কতটা। এবার নাক মুখ দিয়ে ভাত পেরিয়ে আসবে বলে মনে হচ্ছে, কিন্তু হাল ছাড়লে হবে না। যে করি হোক আজকের দিনটা মহারাজকে কোনো রকম ভাবে অনুকরণ না করে কাটিয়ে দিতে পারলেই দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফেরা যাবে। তখন আমার গিন্নি আর আমার উপর রাগ করে থাকবে না, আর আমারও সংসার চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না। তাছাড়া এটা গোপাল ভাঁড়ের মান সম্মানের ব্যাপার, এত সহজে আমি ছেড়ে কথা বলবো না। কি গোপাল, দৌড়াতে কেমন লাগছে? আগে রাজকোষ থেকে মোহর চুরি করার পর আপনার ঠিক যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল মচকাবে তবু ভাঙবে না। গোপাল, এইভাবে ছুটতে থাকলে তো তুমি দুদিনেই নিজের অত বড় ভুঁড়িখানা খোয়াবে। তখন কিন্তু তোমাকে দেখতে বেশ লাগবে। যত ইচ্ছে হাসুন মহারাজ, মরে গেলেও আজ আমি আপনাকে অনুকরণ করব না, কিছুতেই নয়। তাই নাকি? তবে আর কি, ছুটতে ছুটতে তাড়াতাড়ি নদীর ধারে এসো, আমরা চললাম। মহারাজ, বলো মন্ত্রী। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু এবার আমাদের গোপালের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা তো হবেই, আর গোপাল আসলেই আমি নৌকো করে ওপারে যাওয়ার কথা বলবো। আমরা নৌকা করে ওপারে যাব, তাহলে তো গোপালকে সাঁতার কেটে ওপারে যেতে হবে। তাই তো আমি আগে থেকে গোপালকে কিছুই বলিনি মন্ত্রী। আজ গোপালকে হারিয়ে তবেই আমি প্রাসাদে ফিরবো, তুমি দেখে নিও। আরেকটু, ওই তো মহারাজ আর মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছেন। উফ, আমি এসে গেছি মহারাজ। এসো গোপাল, এসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক বলেছেন মহারাজ। এবার আমরা এখান থেকে কোথায় যাব মহারাজ? আমরা যাব নদীর ওপারে, আর আমি যাব নৌকো করে। আমিও মহারাজের সঙ্গে নৌকা করে ওপারে যাব, কিন্তু তুমি কিসে করে যাবে শুনি? নৌকা করে গেলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। ও, এইবার বুঝেছি মহারাজ কেন নদীর ধারে এসেই আমাকে ওপারে যাওয়ার কথাটা বললেন। ঠিক আছে, হোক কষ্ট,
আমি কিছুতেই হার মানব না। আজ আমি দ্বিগুণ বেতন নিয়ে তবেই ঘরে ফিরব। কি হলো গোপাল, আরে কি ভাবছো? অনেকদিন নদীর জলে সাঁতার কাটা হয় না মহারাজ, তাই আমি সাঁতার কেটে ওপারে যাব ভাবছি। বেশ বেশ, তবে আর দেরি করো না, এক্ষুনি সাঁতার কাটা শুরু করো, না হলে যে আমাদের আবার ওপারে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে হবে। মহারাজ, গোপালকে দেখে মনে হচ্ছে গোপাল এত সহজে হার মানবে না। যাই হয়ে যাক, গোপাল আপনাকে কিছুতেই অনুকরণ করবে না। তাহলেও গোপাল জিততে পারবে না মন্ত্রী। গোপালকে জিততে হলে এমন কিছু করতে হবে যেটা আমি অনুকরণ করি, আর আমি মরে গেলেও গোপালকে অনুকরণ করব না। ওই দেখুন মহারাজ, গোপাল অনেক দূর এগিয়ে গেছে। এবার আমরাও যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে, এটা এটা কি হচ্ছে? দেখছি গোপাল, তোমার গামছাখানা কতটা ভিজলো। ভালো হচ্ছে না কিন্তু মন্ত্রী মশাই। ছেড়ে দাও মন্ত্রী, গোপালকে আর কষ্ট দিও না। এমনিতেই এই চেহারা নিয়ে সাঁতার কাটতে কাটতে গোপালের অবস্থা খুব খারাপ। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এরপর যে আপনাদের কাঁদতে হবে। যা, এই গোপাল গেল কোথায়? মাঝ নদীতে গোপাল ডুবে যায়নি তো? না না না, তা কি করে হয়? ওই তো গোপাল আসছে। সেই শয়তান এত সহজে মরে গেলে তো ল্যাটটা চুকেই যাবে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, প্রথমে এতটা পথ দৌড়নো, তারপর এই নদী সাঁতরে পার হওয়া, পেটে ছুঁচোয় একেবারে ডং বৈঠক দিচ্ছে। তবে চলো গোপাল, এবার জঙ্গলের ভিতরে যাওয়া যাক। মহারাজ, এবার আমরা কি করব? অনেক দূরের পথ পেরিয়ে এই জঙ্গলে এসেছি, তাই আজ আমরা সন্ধে পর্যন্ত এই জঙ্গলেই থাকবো। মহারাজ, সকালে তাড়াহুড়োর চোটে বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি। আমার বড্ড খিদে পেয়েছে। তবে এক কাজ করো মন্ত্রী, আশেপাশে অনেক ফল গাছ আছে দেখছি, তুমি গিয়ে আমাদের সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে নিয়ে এসো তো। আমি আর গোপাল ততক্ষণ এই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিই। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো গোপাল, আরে দাঁড়িয়ে কেন, বসো। আগে আমাকে এত সহজে বোকা বানানো যাবে না মহারাজ। আমিও যদি আপনার মতন গাছের ছায়ায় বসে পড়ি, তাহলে আপনাকে অনুকরণ করা হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই করব না। বেশ, তবে দাঁড়িয়েই থাকো। আর কত ফলমূল, যেদিকেই তাকাই সেদিকেই পাকা পাকা ফল। কিন্তু এর একটাও আমি গোপালের পেটে যেতে দেব না।
মহারাজ মনের সুখে জিরিয়ে নিচ্ছেন, এদিকে আমাকে দেখো, এত খাটাখাটি করো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মহারাজ, আমি এসে গেছি মহারাজ। তাই তো, আরে বাহ, অনেক ফলমূল সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি তুমি মন্ত্রী। আগে এগুলো সবই আপনার জন্য মহারাজ। না না, আমি একা তো ফলমূল খেতেই পারবো না। কি গোপাল, দাঁড়িয়ে না থেকে তুমিও খাওয়া শুরু করো। না গোপাল, খাও। মহারাজ তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন, তুমিও শুরু করো। আপনারাই খান, পেট ভরে খান, আমার খিদে নেই। সে কি, এতটা পথ হেঁটে ছুটে সাঁতার কেটে এলে আর এখন বলছো খিদে নেই? আছে আছে, গোপালের খুব খিদে আছে, খাচ্ছে না শুধু ওই দ্বিগুণ বেতনের লোভে। গোপাল খাওয়া শুরু করলেই তো আপনাকে অনুকরণ করা হয়ে যাবে। হ্যাঁ, তবে আছি, না খেয়েই থাকো তুমি। আহ আহ, কি সুস্বাদু। ভগবান, আমাকে আমাকে আরেকটু সহ্য ক্ষমতা দাও, শুধু আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না গোপাল। এবার দেখো আমি কি করি। মহারাজ, বড় মন্ত্রী, সকাল থেকে তো অনেক চেষ্টাই করলাম আমরা, কিন্তু গোপালকে তো কিছুতেই অনুকরণ করানো গেল না। হ্যাঁ, সেটাই তো ভাবছি মন্ত্রী। এবার এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল আমাকে অনুকরণ করতে বাধ্য হয়। কিন্তু কি করবেন মহারাজ? এই দেখো মন্ত্রী, ওটা তো একটা মৌচাক মহারাজ। আরে কাছে এসো। মতলবটা ভালো ঠেকছে না, আমাকে আবার নতুন কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছেন। দারুণ বুদ্ধি মহারাজ, এবার গোপাল বুঝবে ঠেলা। সর্বনাশ! মহারাজ আগেই ছুটে পালিয়েছেন গোপাল, এবার ভাবো তুমি কি করবে। ওরে বাবারে, মরে গেলেও আমি এখান থেকে পালাবো না। মহারাজকে আমি কিছুতেই অনুকরণ করব না। দেখো মন্ত্রী, দেখো গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মৌমাছির কামড় খাচ্ছে। মহারাজ, গোপালের ভীষণ জেদ। গোপাল যখন একবার ঠিক করেছে যে ও আপনাকে অনুকরণ করবে না, তখন মরে গেলেও সেটা করবে না। তাই তো দেখছি মন্ত্রী, গোপাল যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে তাহলে আমিও পারব। না, অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে আমার মোক্ষম চালটা চেলে জিতে বেরিয়ে আসতেই হবে। মহারাজকে আর সুযোগ দেওয়া চলবে না। উফ, এই সময় আমার বাড়ির বিছানাটা খুব দরকার ছিল। একেই সারা গায়ে ক্লান্তি, একটু জমিয়ে ঘুম দিতে পারলেই বুদ্ধিটা খুলে যেত। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। দেখুন মহারাজ, দেখুন, মৌমাছির কামড় খেয়ে গোপাল পুরো পাগল হয়ে গেছে, তাই পাগলের মতো হাসছে। না না না, আমি পাগল হইনি, পাগল তো হবেন আপনারা। কেন কেন, আমি পাগল হব কেন? কারণ আপনি একটু পরেই আমাকে অনুকরণ করবেন, আর কথা মতন আমি জিতে যাব। তারপর রাজ্যে ফিরে আমি এই মাসের দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব। ঠিক বলেছ মন্ত্রী, গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি সব পাগলের প্রলাপ বকছে দেখো। তাই তো দেখছি মহারাজ। তবে এইবার দেখুন গোপালের বুদ্ধির জোর, কারণ গোপাল এবার চালবে তার মোক্ষম চাল।
আমি বসে বসে পায়ের উপর পা তুলে এমন কাজ করব যেটা দেখে আপনি আমাকে অনুকরণ করতে বাধ্য হবেন মহারাজ। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধির জোর। আমি মরে গেলেও তোমাকে অনুকরণ করব না গোপাল, কিছুতেই নি। কি আরাম, বড্ড ঘুম পাচ্ছে। হাই তুলবেন না মহারাজ, হাই তুললে তো গোপালকে অনুকরণ করা হয়ে যাবে। তাই তো, হাই তো আপনাকে তুলতেই হবে। না না, আমি কি করলাম? কি করলেন মহারাজ? আমিও তো হাই তুলে ফেললাম। এই তো মহারাজ আমাকে অনুকরণ করেছেন। হায় হায় হায়, আমি কি করলাম? জেনে শুনে গোপালকে অনুকরণ করলাম। অনুকরণ তো আপনাকে করতেই হতো, কারণ আপনার সামনে কেউ বড় বড় হাই তুলছে সেটা দেখে আপনি হাই তুলবেন না, এ যে অসম্ভব ব্যাপার। ছোট থেকে শুনে আসছি হাই তোলা বড্ড ছোঁয়াচে, আর আজ সেটা নিজের চোখে দেখলাম। গোপাল, তোমার পিঠে পিঠে এত বুদ্ধি! আমার নাম গোপাল ভাঁড়, আর বলেছিলাম না মহারাজ, গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মহারাজ, এবার যেমনটা কথা ছিল তেমনটা হোক। চলুন আমরা রাজ্যে ফিরে যাই। দ্বিগুণ বেতন নিয়ে আমাকে একবার বাজারে যেতে হবে। তাই হবে গোপাল, তোমাকে যখন একবার কথা দিয়েছি তখন কথা আমি রাখবই। আর আমি জানি লোহা ফেলে রাখলে জং ধরে যায়, কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে কোনোদিনও মরচে ধরবে না। ঠিক বলেছেন মহারাজ। এই নাও গোপাল, তোমার এই মাসের দ্বিগুণ বেতন। ধন্যবাদ মহারাজ, এইবার আমি চলি। আহা কি আনন্দ, আহা আহা আহা, আহা কি আনন্দ, আহা কি আনন্দ। এই তোরা আমাকে অনুকরণ করছিস কেন রে? আরে বড়দের অনুকরণ করেই তো বাচ্চারা বড় হতে চায় গোপাল দাদু। আর তুমি হলে আমাদের একমাত্র দাদু, আমরাও বড় হয়ে তোমার মতনই হতে চাই গোপাল দাদু। তা ঠিক, মাঝে মাঝে অনুকরণ করাও ভালো। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন? আছে আছে মন্ত্রী, আছে, কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? এ আবার জটিল কোনো রোগের উপসর্গ নয় তো? না না, রোগটোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। সাধু সাধু মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও, আপনার কি কপাল! সে যাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ, বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না না না, বেশ পরিপাটি করে ওর
থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে আর আবার কি আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা। ওই কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন। আসুন, আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ রানী, দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফাট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করব। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চিড়িং বিড়িং বম ফাট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই। ওই 7 রকম ফল আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি। আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। এরপরে আরো গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে 7 রকম? না না না, আমি 7-এও নেই, 5-এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট। আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ। এখন তো সবে কলির সন্ধে। কই রে, কোথায় গেলি সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো, মহারাজের কি এতই পয়সা রাখাল? আজ কি গুরুদেবের অল্প কিছু জুটবে না? এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ওফ, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো, গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে। অমনি দিলা তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল,
এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামবো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান। কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর। দিন রাত এক করে আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ, তুই দিবি আর আমি পরবো না, তাই আবার হয় নাকি? উফ, তার উপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই কুলদেবের জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে। ওই তো বাচ্চারা সবাই খেলছে, যাই ওদেরকেই কাজে লাগাই। আরে ওই দেখ না, গোপাল দাদু এসেছে। ও দাদু, তুমি কি আমাদের সঙ্গে খেলবে? এসো না দাদু, খেললে তোমার ভুঁড়িটা দেখবে 2 দিনে কমে গেছে। খেলবো তো বটেই, তবে সেটা একটু অন্যরকম খেলা, বুঝলি? কোন খেলার কথা বলছো বলো তো? জানবি, তবে এই খেলার জন্য যে তোদের একটু সাহায্য করতে হবে। আমরা সব রকম সাহায্য করব। এটা নিয়ে কি করব? এটাও বুঝতে পারছিস না? মনে হচ্ছে দাদু কিছু কিনে আনতে বলছে। না, কিনতে হবে না, যেটা করতে হবে সেটা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি। শোন, এবার বুঝলি তো কি করতে হবে? একেবারে পরিষ্কার বুঝে গেছি, তোমার 2 রকমের চূর্ণ লাগবে। একদম ঠিক বুঝেছিস, ওই চূর্ণ দিয়েই আমি গুরুত্বপূর্ণ 2টো কাজ করব। চল, এখন দাঁড়িয়ে না থেকে চটপট দাদুর কাজটা করে ফেলি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা জোগাড় করে দিলে তবেই তো দাদু খেলতে পারবে।
সত্যি এমন কাজের নাতি নাতনি আমি আর পাবো কোথায়? কইরে আমার স্নানের জলটা গরম করে দিলি? বলি তোদের হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে মরবো আবার কথাও শুনবো। যা বলছে করে ফেল, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আমার পানও লাগবে। আর কি দেবো গুরুদেব? সময় সময় একটু পানটা একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না আমি দিচ্ছি তো, দিচ্ছি। মহারাজের কাছে খাতির খেতে খেতে আপনার কিন্তু বায়না যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, হেনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? ইয়ে মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জ্বালাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুরসুরি দিচ্ছে। দেখি দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করার করে দিয়েছি। আরে দাও দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। আরে এ কি চুলকানি! তোদের মনে মনে এই ছিল আমাকে বিপদে ফেলে নিজেরা হালকা হয়ে যাবে। আরে বাবা রে, চিরিং বিরিং! এই মরেছে, এটা কি হলো? তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল তো। বেরো বেরো, এক্ষুনি বেরো, তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। যাক, একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো। আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস, সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করব মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রী মশাই বড্ড ব্যাকুল হয়ে উঠেছেন। আমিও একবার চোখের দেখা দেখতে চাই। বলা তো যায় না, যদি আমাদের ভাগ্যটাই ঘুরে যায়। তা তো বটেই। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি
কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। হুমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাট করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো মন্দ খাবার মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পারা যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামাই কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা। গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো। কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা? তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ওহ, এত বেলা হয়ে গেল, কই এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রী মশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও তাই বল, তা কি এনেছিস দেখি? এই যে উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেক দিন মিষ্টি খেয়েছেন, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমায় বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা।
সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।